আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আশা করছি করোনার এই প্রাদুর্ভাবে নিজ নিজ বাড়িতে সবাই অবস্থান করছো এবং ভালো আছো। সাথে আছি আমি সাইমা শারমিন সাইদ, সহকারী শিক্ষক বাংলা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ে 10ম শ্রেণীর সিলেবাসে আমরা আজকে যে গল্পটি পড়তে যাচ্ছি সেটির নাম হচ্ছে শুভা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটি একটি দৃষ্টি প্রতিবন্ধী ছবি। এই শুভা গল্পে লেখক বাক প্রতিবন্ধী একটি মেয়ের কথা বলেছেন। শুভা কথা বলতে পারে না, কিন্তু সমাজের সাথে তার যে যোগাযোগ সেটি কিভাবে আর উন্নত করা যায় এবং সমাজের মানুষ কিভাবে এই প্রতিবন্ধীদেরকে আরও ভালোবাসতে পারে সেটি নিয়ে এই গল্পটি লেখা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, সবার আগে চলো আমরা লেখক পরিচিতি বা কবি পরিচিতিটি জেনে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বহুল পরিচিত একজন লেখক। বাংলা সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছে নিজের গুণে, নিজের লেখায়, সেই গুটি কয়েক লেখকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, 7ই মে 1861 খ্রিস্টাব্দ, কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলায় তিনি তার প্রতিভার পরিচয় দিয়েছিলেন। মাত্র 15 বছর বয়সে তিনি বনফুল নামে একটি কবিতা লেখেন এবং সেটি পত্রিকায় প্রকাশিত হয়। তিনি তখন ছদ্মনামে লেখালেখি করতেন। ভানু সিংহ ঠাকুর নামে তিনি লেখালেখি বেশি করতেন। পরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে নিজেকে প্রকাশিত করতে শুরু করেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য 1913 সালে তিনি প্রথম এশিয়া মহাদেশের একজন লেখক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দিতে গেলে বলতে হবে তিনি একাধারে একজন সাহিত্যিক, একজন দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। কিন্তু এই সব কিছুর মধ্যেই তিনি সাহিত্যিক হিসেবে পরিচয় দিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে মানসী, সোনাতরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ। এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। এছাড়াও রয়েছে চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। এগুলো উপন্যাস। বিসর্জন, ডাকঘর, রক্তকরবী এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য নাটক। গল্পগুচ্ছ তার লেখা ছোট গল্প সংকলিত একটি গ্রন্থ, যেটির অন্তর্গত এই শুভা গল্পটি। গল্পগুচ্ছ ছাড়াও তিনি অসংখ্য ছোট গল্প লিখেছেন। তার প্রায় 400-র উপরে ছোট গল্প রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, তার মধ্যে বিচিত্র প্রবন্ধ একটি, যেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। আমি যে বিষয়গুলো এখানে তুলে ধরলাম, এছাড়াও তার ব্যাপ্তি অনেক বেশি। তিনি অসংখ্য রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আসলে বাংলা সাহিত্যকে কোনোভাবে কল্পনাই করা যায় না। তিনি যতদিন বেঁচে ছিলেন সারা জীবন ধরে বাংলা সাহিত্যকে দিয়েই গেছেন। তার লেখা গানগুলো আমরা বাঙালি হিসেবে প্রতি মুহূর্তে শুনি। বাঙালির জীবনে এমন কোনো মুহূর্ত নেই যেখানে তার লেখা গান খাপ খায় না। বর্ষা হলে আমরা তার লেখা গান শুনি, মন খারাপ হলে আমরা তার লেখা গান শুনি। এরকম অসংখ্য গান তিনি আমাদের জন্য রচনা করে গেছেন। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে এই গুণী কবি আমাদের ছেড়ে চলে যান। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা শুভা গল্পের পাঠ পরিচিতিটি একটু জেনে নেব। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে, এটা আমি আগেই বলেছি। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের যে হৃদয় নিংড়ানো ভালোবাসা বা মমত্ববোধ, সেটি এখানে অমর হয়ে ফুটে উঠেছে। শুভা মূলত কথা বলতে পারে না। তার মা মনে করেন এটি তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। আর কেউ তার সঙ্গে মেশে না বা খেলে না,
কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে, সেটি হচ্ছে প্রকৃতি। যারা কথা বলতে পারে না সেই সব পোষা প্রাণীদের সাথে সে মুখর, তাদের সাথে সে বেশি কথা বলে, ভাব জমায়, তাদের সে খুবই কাছের জন, অর্থাৎ খুব কাছের মানুষ। আর বিপুল নির্বাক প্রকৃতির সাথে সে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এই লেখার মাধ্যমে। সেই সঙ্গে তাদের প্রতি আমাদের যে সমাজের মানুষদের যে মমত্ববোধ, সেটি ঘটানোর জন্যই তিনি এই রচনাটি লিখেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শ্রেণীকক্ষে এই গল্পটি পড়েছিলাম। তারপরেও আজ আমি পাঠ বিশ্লেষণ করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা লাইন, যেগুলো তোমরা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নে পেতে পারো। চলো শুরু করি। প্রথমেই যে লাইনটি আমি তোমাদের জন্য এনেছি সেটি হচ্ছে, মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। অর্থাৎ এখানে সুভার নাম কেন সুভাষিনী সে কথাটি বলা হয়েছে। সুভাষিনীর বড় দু বোন রয়েছে। এক বোনের নাম হচ্ছে সুকেশিনী, আরেক বোনের নাম হচ্ছে সুহাসিনী। সুকেশিনী বলতে যার চুলগুলো খুব সুন্দর তাকেই বোঝানো হয়, আর সুহাসিনী বলতে যে খুব সুন্দরভাবে হাসে, যার হাসি সুন্দর, সেই হচ্ছে সুহাসিনী। বড় দুই বোনের নামের সাথে মিল রেখেই তার নাম রাখা হয়েছিল সুভাষিনী। কিন্তু তখন আসলে কেউ জানতো না বা কেউ কল্পনা করতে পারতো না যে এই নামটি এভাবে ব্যর্থ হয়ে যাবে, বা সুভা আসলে বড় হয়ে কথা বলতে পারবে না বা বাক প্রতিবন্ধী হবে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে। ছোটটি বলতে এখানে সুভাকে বোঝানো হয়েছে, আর পিতামাতার নীরব হৃদয় ভার বলতে তার যে বাক প্রতিবন্ধী হওয়াটা বা সে যে কথা বলতে পারে না, সেটি পিতামাতাকে কিভাবে কষ্ট দিচ্ছে, কিভাবে নীরব বেদনা দিচ্ছে, সে কথাটি এখানে বলা হয়েছে। এখানে তোমরা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক দুটি প্রশ্নই পেতে পারো। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় সেটি এরকম হতে পারে যে কে পিতামাতার নীরব হৃদয় ভারের কারণ? উত্তর হবে সুভা। আবার প্রশ্নটি এভাবেও হতে পারে যে পিতামাতার নীরব হৃদয় ভার বলতে কি বোঝানো হয়েছে, তখন সেটা অনুধাবনমূলকভাবে লিখতে হবে, তখন সেটাকে বিশ্লেষণ করে তোমরা উত্তর দিতে পারো। মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। মা বলতে এখানে সুভার মাকে বোঝানো হয়েছে। তিনি সুভাকে প্রায়ই গর্ভের কলঙ্ক বলতেন, অর্থাৎ সুভা কথা বলতে পারে না, তার এই প্রতিবন্ধী হওয়াটা মা তার নিজের ত্রুটি মনে করেন। কারণ আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে মা সবসময় মেয়ের মতোই হয়। এই কারণে সুভার মা সবসময়ই মনে করেন যে সুভার এই বাক প্রতিবন্ধী হওয়াটা তার একটা বিশাল ধরনের ত্রুটি। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। এখানে সুভার কথা বলা হয়েছে। সুভা কথা বলতে পারতো না, কিন্তু তার খুব সুন্দর একজোড়া চোখ ছিল। সেই চোখের মাধ্যমেই সে যেন সব কথা বলে দিতে পারতো। তার সাথে যদি কেউ কথা বলতে যেত, মনে হতো যে তার মন দিয়ে সে সব কিছু বুঝে নিতে পারছে। তার চোখ দুটোর দিকে তাকালেই সব রকম কথা বুঝে নেওয়া যায়, এই কথাটি এখানে বোঝানো হয়েছে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। সে যে প্রকৃতির সাথে কথা বলতে পারত, সে বোবা হলেও বা সে বাক প্রতিবন্ধী হলেও প্রকৃতির সাথে যে তার একটা আত্মিক যোগাযোগ ছিল, সে কথাই এখানে বলা হয়েছে। প্রকৃতি বলতে এখানে বোঝানো হয়েছে নদীর কলধ্বনি, লোকালয়, মাঝির গান, পাতার শব্দ, সব কিছু, বৃষ্টি, সব কিছু মিলিয়ে এখানে প্রকৃতির কথা বলা হয়েছে। সে প্রতি মুহূর্তে প্রকৃতির সাথে একটা যোগাযোগ করত, প্রকৃতির সাথে তার একটা নীরব সম্পর্ক ছিল। সেই কথাগুলোই এখানে লেখক তুলে ধরেছেন। সুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়। তার সাথে সবাই কথা বলতো না, সে কথা বলতে পারে না বলে সবাই তার আশেপাশে আসতো না বা তার সাথে মিশতো না, কিন্তু তার একটা নিজের জগৎ ছিল। সে কিন্তু তার পোষা কিছু প্রাণীর সঙ্গে কথা বলতো। তার গোয়াল ঘরে দুটি গাভী ছিল, একটার নাম ছিল সর্বশী, একটার নাম হচ্ছে পাঙ্গলি। আমরা জানি এরা দুজন তার বোবা বন্ধু, অর্থাৎ প্রাণী বন্ধু, যারা কথা বলতে পারে না সেই বন্ধু। এছাড়াও কিন্তু শোভার একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে প্রতাপ।
গোসাইদের বাড়ির ছেলে প্রতাপ, তার সাথে কিন্তু শুভার বেশ অন্তরঙ্গ একটা সম্পর্ক ছিল। এখান থেকে তোমরা জ্ঞানমূলক একটা প্রশ্ন কিন্তু পেতে পারো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই কথাটা আসলে প্রতাপ বলেছিল এই কথাটা শুভার জন্য। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রতাপ মাছ ধরতে খুব পছন্দ করত। যখন সে মাছ ধরতে যেত তখন সে সঙ্গী হিসেবে সবসময় শুভাকেই নির্বাচন করত, কারণ মাছ ধরার সময় কথা বললে মাছ পালিয়ে যাবে, এই জন্য কথা না বলা বন্ধুই তার সর্বশ্রেষ্ঠভাবে মনে হতো, এবং সেটা ছিল শুভা। সে যখনই মাছ ধরতে যেত নদীর ধারে তখন সে শুভাকে নিয়ে যেত, এবং শুভা কিন্তু প্রতাপকে পছন্দ করত, এবং প্রতাপের জন্য সে পান সাজিয়ে নিয়ে যেত, আর কি করা যায় সে দিকে খেয়াল রাখতো। এভাবেই তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেই কথাগুলো এখানে বলা হয়েছে। এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। এখানে সামাজিক অবস্থার কথা তুলে ধরেছেন লেখক, আশেপাশের সমাজের অবস্থা সেই কালে। অর্থাৎ শুভা যে বাক্প্রতিবন্ধী, সে নিয়ে তার পিতামাতার খুবই মনোকষ্ট ছিল, আর তার এই ত্রুটির কারণেই তাকে বিবাহ দিতে পারছে না বা তার বিয়ের কথা হচ্ছে না। এগুলো নিয়ে আশেপাশের মানুষজন প্রায়ই তার পিতামাতাকে কথা শোনাতো যে তোমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, তাকে তুমি বিয়ে কেন দিচ্ছ না, যদি বিয়ে না দাও তাহলে তাকে এক ঘরে করে দেওয়া হবে। এই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু অনুধাবনমূলক একটা প্রশ্ন আসতে পারে যে এই কথাটা বা এই লাইনটা কেন বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সামাজিক অবস্থান বা আমাদের সমাজের যে অবস্থা সেটি এখানে তুলে ধরা হয়েছে। তুমি আমাকে যাইতে দিও না মা, এটি শুভার উক্তি। শুভা এটি বলেছিল। মা বলতে এখানে কিন্তু শুভার মা নয়, এখানে মা বলতে প্রকৃতি মা। নদীর পাড়ে গিয়ে সেই কথাটি বলেছিল। যখন তাকে বিয়ে দেওয়ার জন্য বাবা মা কলকাতায় নিয়ে যেতে চাচ্ছিলেন, তখন সে নদী তটে গিয়ে অর্থাৎ নদীর পাড়ে গিয়ে বসে নদীকে সেই সাথে প্রকৃতিকে খুব কান্না জড়িত কণ্ঠে বলেছিল যে মা, আমি এখানে বেড়ে উঠেছি, এই সমাজে বেড়ে উঠেছি, এই প্রকৃতিতে বেড়ে উঠেছি, আমাকে তুমি যেতে দিও না, তোমার সর্বস্ব দিয়ে তুমি আমাকে আঁকড়ে রাখো। অর্থাৎ মাটির সাথে সুভার যে সম্পর্ক, প্রকৃতির সাথে সুভার যে সম্পর্ক, সে কথাই এখানে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল মোটামুটি শুভা গল্প থেকে আজকের আলোচনা। এবারে চলো আমরা দেখে নিই সৃজনশীল প্রশ্নটি, যেটি তোমাদের অনুশীলনের জন্য দেয়া আছে বোর্ড বইয়ে। 2 পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সাথে সাথে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এটি ছিল উদ্দীপক। এখানে আমরা বুঝতে পারছি একটি বুদ্ধি প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী একটা মেয়ের কথা বলা হয়েছে, যার নাম হচ্ছে কল্যাণী, যাকে নিয়ে কথাগুলো বলা হয়েছে, এবং তার পিতা তাকে বিবাহ দেবার সময় যে ঘটনা ঘটেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন বা ক নম্বর প্রশ্ন রয়েছে, শুভার গ্রামের নাম কি? এটি তোমরা লিপিবদ্ধ করে ফেলবে। অনুধাবনে রয়েছে পিতামাতার নীরব হৃদয় ভার। কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন, এটা আমরা পড়ে ফেলেছি এর মধ্যে। গ নম্বরে আছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটির সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। সংগতি বলতে মিল, অর্থাৎ সাদৃশ্য যে আছে এই উদ্দীপকের সাথে শুভা গল্পের, সেটি তুলে ধরো। তারপরে বলা হয়েছে ঘ নম্বরে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। আমরা যে উদ্দীপকটি এখানে পড়লাম সেটি এবং শুভা গল্পের যে সব কিছু মিলিয়ে যে মূল ভাব, সেটির মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটি এখানে বিশ্লেষণ করতে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বাসা অনুশীলন করবে এবং লিপিবদ্ধ করে ফেলবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সচেতন থাকো, বাড়িতে অবস্থান করো। ধন্যবাদ সবাইকে।